জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। মমতা ব্যানার্জি প্রাক্তন হয়ে গেছেন বলে আপনারা যারা আনন্দ করছেন তাদের জন্য জানেন, তার দুঃখে মানে তার চোখের পানিতে বাংলাদেশের একটা অংশ ভেসে যাচ্ছে। বাংলাদেশে যারা জামাতিরা তারা মমতা ব্যানার্জির পাশে দাঁড়িয়ে গেছে, আর মমতা ব্যানার্জি এখনো লড়ে যাচ্ছেন। আপনারা আনন্দ করছেন কিন্তু মমতা কিন্তু ছাড়ছেন না। প্রাক্তন হয়ে গেলে কি হয়েছে, তিনি লড়ে যাচ্ছেন। দেখুন, কাউন্টিং এর দিন যাতে তার পা চাটা পদলেহনকারী অফিসাররা থাকে সেইটাকে নিশ্চিত করার জন্য খালা মমতা গিয়েছিলেন কোথায়, হাইকোর্টে। হাইকোর্ট দুগালে দুটো থাপ্পড় মেরেছে, যেমন করে থাপ্পড় মেরে থাকে, একদম পাত্তা দেয়নি, লাথি মেরে তাড়িয়ে দিয়েছে তৃণমূলকে। তৃণমূল আবার চলে যাচ্ছে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে আবার দুটো থাপ্পড় খাবে, কিন্তু রায়টা তো এখনো হয়নি। আগামী কালকে শুনানি রয়েছে। আগামীকাল জানেন তো ছুটির দিন। এমন চাপ দিয়েছে বা কি করেছে আমরা জানি না, অন্য কোনো কিছু করেছে কিনা। তো সুপ্রিম কোর্ট আবার একটা স্পেশাল বেঞ্চ তৈরি করেছে তোলামূলের এই মামলা শোনার জন্য। ভাবা যায়, বিরাট দম আছে, লড়ে যাচ্ছেন, খালা মমতা লড়ে যাচ্ছেন। সুপ্রিম কোর্টে গিয়ে তারা বলবেন যে পশ্চিমবঙ্গে যে 294টা কেন্দ্রে গণনা হবে আগামী 4 তারিখ সকাল 8টা থেকে গণনা শুরু হওয়ার কথা হবে। এবং সিআরপিএফ বা সিপিএফ এর অন্যান্য যারা, সিআরপিএফ এর পাশাপাশি এসএসবি, আইটিবিপি, বিএসএফ এবং কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ, যারা খালা মমতার থেকে দূরে সরে গেছেন, যারা বাটাম দিয়েছেন খুব ভালো করে, কিন্তু তার মাঝে পিসির ভাইপো, তার যে জেলা দক্ষিণ 24 পরগনা, এবং সেখানে যে দুটো কেন্দ্র মগরাহাট পূর্ব এবং ডায়মন্ড হারবার, বুঝলেন তো, মগরাহাট পূর্ব এবং ডায়মন্ড হারবারে আগামী কালকে সকাল 7টা থেকে আবার পুনর্নির্বাচন শুরু হবে। সন্ধ্যে 6টা পর্যন্ত হবে। খবরটা আপনারা জেনে গেছেন। আগের এপিসোডে আমরা এক লাইন শুধুমাত্র ধরাতে পেরেছিলাম, তখনও পর্যন্ত কটা কেন্দ্রে নির্বাচন, কখন থেকে কখন, কোন কোন বুথে নির্বাচন ঘোষণা হয়নি। মগরাহাট পশ্চিমে 11টা বুথে পুনর্নির্বাচন হবে। আচ্ছা, ডায়মন্ড হারবারের 4টে বুথে পুনর্নির্বাচন হবে 2 মে, মানে 2রা মে, আগামীকাল সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। এবারে আসল কথাটায় আসি। হাইকোর্টে তো থাপ্পড় খেলো, কল্যাণ ব্যানার্জি ছিলেন আইনজীবী, তাকে বলল যে এইভাবে রাজনীতি করবেন না। আপনার হতাশাটা স্পষ্ট হয়ে যাচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ীদেরকে এইভাবে অপমান করছেন কেন। হাইকোর্টে সেই মামলা খারিজ হয়ে যাওয়ার পরে, হেরে যাওয়ার পরে, পালিয়ে আসার পরে এখনো পর্যন্ত খালা মমতা লড়ে যাচ্ছেন। তিনি সুপ্রিম কোর্টে গিয়েছেন, আর খালা মমতার চোখের জল তো আপনারা দেখেছেন। যেভাবে মাঝরাত পর্যন্ত দক্ষিণ কলকাতার শাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুলে গিয়ে তিনি 4 ঘন্টা বসেছিলেন, সে ব্যাপারে শুভেন্দু অধিকারী কি বলেছেন সেটা শোনাবো। কিন্তু তার আগে তার যে চোখের জল, তার যে হতাশা, তার যে উদ্বেগ, তার যে কষ্ট, তার যে ব্যথা, সেটা নিয়ে বাংলাদেশের প্রতিক্রিয়া শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। বাংলাদেশের লোকজন, বাংলাদেশের এমপিরা, বাংলাদেশের জামাতিরা, বাংলাদেশের মৌলবাদীরা, তারা কি এসে এখানে ভোট করাবে? তারা কি এসে এখানে কাউন্টিং এ যোগ দেবে? মানে তাদের তো ঘুম হচ্ছে না। খালা মমতার ঘুম হচ্ছে না, ঠিক আছে, বোঝা যাচ্ছে। পিসির ঘুম হচ্ছে না, খালা, বুয়া, আপু যাই বলুন, তার ঘুম হচ্ছে না, ভাইপোদের ঘুম হচ্ছে না, চোরেদের ঘুম হচ্ছে না, ডাকাতদের, ফেরেববাজদের, দুর্নীতিবাজদের, ধর্ষকদের, তাদের ঘুম হচ্ছে না। কিন্তু বাংলাদেশিদের একটা অংশের কেন ঘুম হচ্ছে না সেটা তো আমাদের মাথায় ঢুকছে না। সংসদে আলোচনা হচ্ছে, সংসদে, বাংলাদেশের সংসদে মমতা খালার চোখের জল নিয়ে আলোচনা হচ্ছে। শুনুন। এইটা বলেছেন এনসিপি বলে একটা দল হয়েছে, এনসিপি। আখতার হোসেন এমপিটার নাম, সে কান্নাকাটি করছে। ন্যাশনাল সিটিজেন পার্টিটার নাম, রংপুরের থেকে তিনি সাংসদ হয়েছেন, এমপি হয়েছেন। রংপুর থেকে নির্বাচিত হওয়া এনসিপির একজন সাংসদ সংসদে দাঁড়িয়ে কিভাবে কান্নাকাটি করছেন খালা মমতার জন্য। খালা মমতার চোখের পানি তার এলাকা ভাসিয়ে দিচ্ছে, বন্যা হয়ে যাচ্ছে। মশাই কোথায় আছেন? শুনুন কি বলছেন, শুনুন। আমরা এমন একটা রিজিয়নে, আঞ্চলিক একটা অবস্থায়, পৃথিবীর এমন একটা স্থানে আমাদের অবস্থান, যেখানে আমরা অনেকগুলো বাস্তবতার সঙ্গে আমরা জড়িয়ে আছি। এই বাংলাদেশে শরণার্থীদের ঢল নামানো হতে পারে, সেই ধরনের চক্রান্ত আশেপাশে চলছে। মাননীয় স্পিকার, বিভিন্ন জায়গায় রোহিঙ্গারা অলরেডি চলে এসেছে। আবার আমাদের প্রতিবেশী দেশ থেকে আবার যে মুসলমানদেরকে বের করে দিয়ে আমাদের দেশে শরণার্থী হিসেবে ঢল নামানো হবে না, তার কোনো গ্যারান্টি নেই মাননীয় স্পিকার। এই কারণে আমরা এই বাংলাদেশের যারা মানুষেরা আছি, আমাদেরকে একতাবদ্ধ থাকতে হবে। আমরা সেই 71-এ, 24-এ প্রত্যেকটা সময় জাতিগতভাবে আমরা যেমন একত্রিত হতে পেরেছিলাম, তেমনি ভাবে এই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের উপরে, বাংলাদেশের জনগণের উপরে যদি কোনো ধরনের
পরাধীনতা চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, সেই সময়টা তো আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশের জন্য কাজ করতে হবে। মাননীয় স্পিকার, ভাবতে পারেন এনসিপির এই আক্তার হোসেন খালার চোখের পানিতে তার এলাকা ভিজে যাচ্ছে, তার জামা কাপড় ভিজে যাচ্ছে, বলছে মাননীয় স্পিকার শরণার্থীর ঢল নামবে। মানে বাংলাদেশ থেকে যারা কাঁটাতার পেরিয়ে চলে এসেছিল, যারা ওই অমিত শাহ বলেন না ঘুষপেটিয়া, সবাইকে খুঁজে খুঁজে ডিপোর্ট করা হবে, প্রথমে ডিটেক্ট করা হবে, তারপরে ডিপোর্ট করা হবে। বলেন না অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন না যে কাউকে, কোনো অবৈধ অনুপ্রবেশকারীকে, অভারতীয়কে রাখা হবে না, শরণার্থীদের রাখা হবে। যারা হিন্দুরা বাংলাদেশ থেকে যারা ধর্মীয় উৎপীড়নের কারণে চলে আসতে বাধ্য হয়েছেন তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। কিন্তু যারা চোরা পথে টাকা পয়সা দিয়ে তৃণমূলের পা টিপে, পা চেটে, চটি চেটে, পদলেহন করে এখানে এখনো পর্যন্ত আছে এবং ভোটার হিসেবে যারা যারা ভোট দিয়েছে এবং তাদেরকে বাঁচানোর চেষ্টা করা হয়েছে। মমতা ব্যানার্জি যখন তার সরকারিভাবে তিনি ইস্তফাপত্রটা দেবেন, তখন তো ওই মমতা সাম্রাজ্যের পতনের কারণ কি আপনাদেরকে তো বলতে হবে, শুনতে হবে। কারণটা কি? তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে এইটা, তিনি ভারতীয়দের বা বাঙালিদের তুলনায় ওই অনুপ্রবেশকারীদের পাশে দাঁড়িয়ে তার গোটা এনার্জিটা তিনি ধ্বংস করে দিয়েছেন, নষ্ট করে দিয়েছেন। ইসিআইয়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, ভারতের একটা সাংবিধানিক কাঠামোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন মমতা ব্যানার্জি, করেছিলেন। এখন আর বল বেরিয়ে গেছে, খেলা শেষ। যদিও তিনি শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে গিয়ে 4 ঘন্টা বসেছিলেন, 4 ঘন্টা যে জায়গায় বসেছিলেন সেখানে তার বসার কথা নয়। প্রত্যেকটা কাউন্টিং সেন্টারের বাইরে প্রত্যেক প্রার্থী এবং তাদের মনোনীত সদস্যদের জন্য পাখা আছে, খাবার জল আছে, শৌচালয় আছে, বসার আলাদা জায়গা আছে। শুধুমাত্র ফেরেববাজি করে, শুধুমাত্র চমকে ধমকে তিনি যে জায়গায় বসেছিলেন, যদিও তিনি সুবিধা করতে পারেননি। তো সে প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা, যিনি হবু মুখ্যমন্ত্রী, আগামীর মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের, শুভেন্দু অধিকারী, তিনি কি বললেন একটু শুনুন। কি দেখলেন ব্যবস্থাপনা? প্রথম কথা হচ্ছে 4 ঘন্টা কোন ক্যান্ডিডেট বা ইলেকশন প্রক্সিমিটিতে অ্যালাউ করা উচিত। এনারা সম্মান দিয়েছেন, আমি আরো বা এখানকার ইনচার্জের এগেন্স্টে কমপ্লেন করবো না, কিন্তু ওনারা যেটা করেছেন হ্যান্ডবুকের বাইরে করেছেন। যে কেউ থাকতে পারে, নিচে সিসিটিভি মনিটরিং আছে, তার সামনে পারমিসেবল, প্রত্যেকটা পার্টির 4 জন করে পারমিসেবল তারা থাকতে পারে। আমাদেরও আছে, অন্যদেরও আছে, কিছু ইন্ডিপেন্ডেন্ট এজেন্টরাও সব আছে, যারা ক্যান্ডিডেট এরা সব আছে, প্রত্যেকেই আছে। আর আমাদের যেটা ক্যান্ডিডেট বা ইলেকশন এজেন্ট করতে পারে উইথ দ্য প্রপার পারমিশন ফ্রম আরো, আমরা ভিজিট করতে পারি। যেমন আমি গেলাম, 5 মিনিট ভিজিট করলাম, সব ঠিকঠাক আছে কিনা দেখে চলে এলাম। কিন্তু এগুলো যেগুলো করা হয়েছে, উনি কালকে পরিকল্পনা করে বাড়িতে পরার মতো শাড়ি পরে এখানে এসেছিলেন, উনি এখানে থাকতেন। ওনার এটা একটা বদভ্যাস আছে, ধর্ণা দেওয়া, বসা। ওই যেহেতু ওনার জন্য 5 স্টার হোটেলের ওয়াশরুম এসেছিল, ওইটা বিজেপি কর্মীরা তাড়িয়ে দিয়েছে, ওই জন্য ওনাকে পালাতে হয়েছে। উনি পরিকল্পনা করে এসেছিলেন এখানে, হাঁটছেন 4 তারিখে, ততক্ষণ বসে। আচ্ছা, এটা কোথায় হলো, এটা কোথায় বললেন? এটা হচ্ছে শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে। আপনারা জানেন যে এই যে ভবানীপুর কেন্দ্র, কলকাতার যে ভবানীপুর কেন্দ্র, দক্ষিণ কলকাতার, যেখানে মমতা ব্যানার্জি তৃণমূলের প্রার্থী আর বিজেপির প্রার্থী হচ্ছেন শুভেন্দু বাবু, এই গণনাটা হবে এই শাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুলে, সরকারি স্কুল, এটাই স্ট্রং রুম, এখানেই গণনা হবে। নেতাজি ইন্ডোরে হবে, বিভিন্ন জায়গায় কলকাতার হবে এবং অন্যান্য জায়গায় আপনারা জেনে গেছেন। আপনাদের এলাকার গণনা কোথায় হবে? হয় জেলা সদরে হবে বা মহকুমা সদরে হবে, যে কোনো একটা জায়গায় হবে। বিভিন্ন কলেজে, বিভিন্ন সরকারি কলেজে, পলিটেকনিকে, বিভিন্ন কেন্দ্রগুলো, সেই কেন্দ্রের তালিকাও আমাদের কাছে রয়েছে, যদি সম্ভব হয় আগামীকালকে জানানো যাবে। কিন্তু চোখের পানির কারণটা বুঝতে পারছেন? কেন চোখের পানি? আর সেই চোখের পানিতে কার কার কত কত কষ্ট হচ্ছে, কত কত জায়গা ভেসে যাচ্ছে, কার কার বুকে ব্যথা লাগছে। মানে এখানে হাঁটছেন খালা, তার চোখে পানি, মানে চোখের জলটাকে পানি বলেছি, খালারা তো পানি বলেন। তিনি তো এখন স্কুল পাঠ্যে বিভিন্ন শব্দকে পরিবর্তন করেছেন, রামধনুকে রংধনু করেছেন, বাবাকে আব্বা করেছেন, মাকে আম্মা করেছেন, জলকে পানি করেছেন। এখন স্কুল পাঠ্যে এটা পড়ানো হয়। নতুন সরকার এলে প্রথমে আমাদের যেটা দাবি থাকবে যে ওইগুলো, ওই নোংরা শব্দগুলোকে, দেখুন নোংরা বা পরিষ্কারের ব্যাপার না, যেটা বাংলা শব্দ নয় সেগুলো কেন থাকবে, সেই শব্দগুলোকে সরানোর আমরা দাবি প্রথমেই তুলব।
যিনি স্কুল শিক্ষা দপ্তরের মন্ত্রী হবেন, বা যদি ওই তৃণমূলের মতো সব আলাদা আলাদা দপ্তর হয় আলাদা কথা, কিন্তু সম্ভবত শিক্ষা দপ্তর একটাই দপ্তর হতে পারে। স্কুল শিক্ষা, উচ্চশিক্ষা, কারিগরি শিক্ষা, মাদ্রাসা শিক্ষা, সব শিক্ষা টিক্ষা মিলিয়ে একটা ছাতার তলায় থাকাটাই ভালো। কেন্দ্রীয় সরকারের তাই রয়েছে। আর এ রাজ্যে সেই বামফ্রন্ট জমানা থেকে শিক্ষার প্রত্যেকটা আলাদা 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 দপ্তর, আলাদা আলাদা সেক্রেটারি, আলাদা আলাদা অফিস, আলাদা আলাদা গাড়ি, আলাদা আলাদা পিয়ন, সব আলাদা আলাদা। তো তার ফলে যা হওয়ার তাই হয়েছে, একদম চুরি করে ফাঁক করে দিয়েছে। সেই সরকারটা পতন হচ্ছে কয়েকদিন পরে। অফিসিয়ালি লোকভবনে গিয়ে ইস্তফা দেওয়ার আগে পর্যন্ত, এখনো পর্যন্ত মমতা ব্যানার্জি বলে যাচ্ছেন আমি এখনো মুখ্যমন্ত্রী রয়েছে। তিনি যে প্রাক্তন হয়ে গেছেন তিনি মোটেও স্বীকার করতে চাইছেন না, মোটেও স্বীকার করতে চাইছেন না। আর তিনি গোটা রাতটা, সারা রাত ওখানে বসার মতো প্রিপারেশন নিয়ে এসেছিলেন, খাবারটা আসেনি বলে তিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছেন, যেটা আপনারা শুনলেন শুভেন্দু বাবুর মুখে। এখন আমাদের যেটা প্রশ্ন, দেখুন ফাঁকা মাঠ তো কেউ ছাড়বে না। শুভেন্দু বাবু ছিলেন নন্দীগ্রামে গতকালকে, সেখানে তিনি প্রার্থী হয়েছেন, ভবানীপুরে প্রার্থী হয়েছেন। সেখানে কাউন্টিং এজেন্টদের সঙ্গে আলোচনা করে কি কি করতে হবে, কি কি করতে হবে না, কত সময় থাকতে হবে, পুরো গণনা শেষ করে তারপরে বেরোতে হবে, যা যা ইনস্ট্রাকশন দিতে হয় দিয়ে এসছেন। তারপরে আজকে তিনি এসছেন ভবানীপুরে যেখানে স্ট্রং রুম সেটা পরিদর্শন করেছেন। এর পাশাপাশি এজেন্টদের সঙ্গে কথা বলেছেন, দলের কর্মীদের সঙ্গে, নেতাদের সঙ্গে কথা বলেছেন। তো এটা তো হয়ে গেল, ঠিকই আছে, খবর একদম ঠিক আছে, ফাঁকা মাঠ ছাড়া যাবে না। কিন্তু চোখে পানি খালার সেই পানির রেস কেন দেখা যাচ্ছে বাংলাদেশ? আপনাদের কি মনে হয়? আপনারা কমেন্ট করে একটু জানাবেন। যারা প্রথমবার দেখছেন, নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের পরামর্শ, আপনাদের ভালোবাসাই কিন্তু আমাদের চলার পথের একমাত্র পাথেয়। যদি ভালো লাগে তাহলে এপিসোডটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে একটু লাইক করে দেবেন। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি। আজকে রাতের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম।